শুরু করুন। নমস্কার, আমি ডক্টর সৌমেন চক্রবর্তী। পেশাগতভাবে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করি। এই সূত্রেই সম্প্রতি আমরা পশ্চিমবঙ্গের বিধানসভার প্রাক নির্বাচনী সময় দাঁড়িয়ে আছি। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, ছাত্র এবং গবেষক হিসাবে এই সময়কালীন রাজনীতির উত্তাপকে বুঝে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার অন্যতম জায়গা হিসাবে এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সময়। শুধুমাত্র যে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় যাবে তার ওপর নয়, আমি একটু ভিন্ন মাত্রা এখানে যোগ করতে চাই এই আলোচনায়। যারা আমার এই ভিডিও দেখবেন, শুনবেন, তারা বুঝবেন যে আর পাঁচটা সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মতো বা সাক্ষাৎকারের থেকে আমি একটু ভিন্ন মাত্রা কেন নিজেকে জাহির করছি। আমারও বিদ্যা বুদ্ধির সীমাবদ্ধতা আছে, কিন্তু এখানে আমি স্বনিয়োজিতভাবেই নিজের যে শিক্ষকতার রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসাবে আমার যে যতটুকু অভিজ্ঞতা তার নিরিখে আমি এখানে নিজের সঙ্গেও একটা এক্সপেরিমেন্টাল মেথড, অর্থাৎ পরীক্ষামূলকভাবে আমার কিছু উপলব্ধি, আমার কিছু বলা যায় যে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি দিয়েই যাচাই করার জায়গাগুলোকে আমি তৈরি করার এটা একটা পরীক্ষাগার হিসাবে নিয়েছি এই সময়কালটাকে। একই সঙ্গে আমার এই একান্ত ব্যক্তিগত যে এক্সপেরিমেন্ট, অর্থাৎ সেটাকে আমি সমষ্টিগত করার উদ্দেশ্যেই এই ভিডিও অবতারণা। তা প্রথমেই বলে রাখি যে আমি এখানে পশ্চিমবঙ্গের যে 26-এর বিধানসভা, সেখানে দাঁড়িয়ে যে বিষয়টাকে আমি শিরোনাম করতে চলেছি এই ভিডিওতে, সেটা হচ্ছে যে সম্ভাবনাময় 26-এর নির্বাচনের সম্ভাবনাময় রাজনৈতিক মনস্তত্ত্ব। অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা ভোটার এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের ভৌগোলিক রাজনৈতিকে কেন্দ্র করে যে পরিসরটা রয়েছে, ঠিক এই মুহূর্তে তার মনস্তাত্ত্বিক অবস্থানটা বুঝে নেওয়ার কতগুলো প্যারামিটার্স বা মাপক হিসাবে আমরা কী ধরনের এককগুলোকে ব্যবহার করতে পারি একজন রাষ্ট্রবিজ্ঞানী এর গবেষক হিসাবে। এই জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আমি এখানে মূলত ব্যবহার করছি বা বোঝবার চেষ্টা করছি ছাত্রজীবন থেকে পড়ে আসা বিহেভিয়ারালিজম বা আচরণবাদ, যার সঙ্গে জুড়ে আছে মনস্তত্ত্ব, এবং সেই মনস্তত্ত্ব যে মনস্তত্ত্ব নির্বাচকদের নির্বাচনী রাজনীতির পালসটাকে বুঝতে একেবারে যেন সাহায্য করে। আবার একই রকমভাবে নির্বাচনী দলগুলো তারা তাদের যে রণকৌশল তৈরি করে, সেই রণকৌশলেরও কতগুলো মনস্তাত্ত্বিক উপাদান থাকে। সেদিক থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে 15 বছর ধরে শাসনাধীন তৃণমূলের যে 15 বছর শাসনাধীন বাংলা এবং বিরোধী দল হিসাবে একাধারে বাম, কংগ্রেস এবং বিজেপি, তাদের যে অবস্থান, সেই দুটোকেই একটু অন্য মাত্রায় চুলচেরাভাবে বিচার করতে চেষ্টা করব। প্রথমত আসি পশ্চিমবাংলার এই মুহূর্তে নির্বাচনী যারা নাকি ভোটদাতা, তাদের ভৌগোলিক রাজনৈতিক অবস্থানগতভাবে মনস্তাত্ত্বিক উপাদানগুলোকে আমি অনেকগুলো বৃত্তে ভাগ করতে পারি, যেটাকে আবার তত্ত্বগতভাবে আমরা দেখতে পারি অনেকটা বা দেখাতে পারি যে হাইপার লোকাল পলিটিক্স। এই যে হাইপার লোকাল পলিটিক্স বলছি,
এর সঙ্গে মিশে আছে গ্রামীণ বাংলার যাকে বলে আম জনতার রাজনীতি। আম জনতার রাজনীতি মানে আম আদমি যেটা বলছি, অর্থাৎ যে মানুষগুলো তাদের জীবন যাপনের জন্য প্রত্যহ তাদের জীবন যাপনের জন্য তাদের সঙ্গে আষ্টেপৃষ্ঠে যে রাজনীতি যোগ হয়ে যায় তাদের অজান্তেই, সেখানে তাদের উচ্চশিক্ষিত না হলেও চলে, সেখানে তাদের অর্ধশিক্ষিত হলেও চলে, আবার একেবারে অশিক্ষিত মানুষ হলেও চলে, আবার শ্রেণীগত অবস্থানে গ্রামীণ উচ্চবিত্ত থেকে শুরু করে একদম মুটে মজুর এবং গ্রাম থেকে রুটি রুজির সন্ধানে প্রত্যহ মহানগরে শহরে আনাচে কানাচে প্রতিদিন ছড়িয়ে থাকা এবং সেই সব মুটে মজুর ডেইলি ওয়েজ আর্নার যারা প্রতিদিন আসে এবং প্রতিদিন বাড়ি যায়, এই সব মিলিয়ে যে গোটা পরিসরটা তৈরি হয়, এই পরিসরটার মধ্যে দিয়ে আমরা দেখি তাদের মধ্যে যে অভ্যাসটা তৈরি হয়, তাদের রাজনৈতিক দল কিভাবে তাদেরকে ব্যবহার করে বা তাদের মনস্তত্ত্বকে কিভাবে ভোট ব্যাংকে পরিণত করা যায় বা তাদেরকে কিভাবে আকর্ষণ করানো যায়, তাদের যে রণকৌশল, তার এই সম্প্রতি 10-11 বছরের মধ্যে এক বিরাট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তার অন্যতম বলতে পারো কাণ্ডারি হিসাবে আমরা বলতে পারি যে টেকনোলজিক্যাল রেভলিউশন, সোশ্যাল মিডিয়ার বিপ্লব, মোবাইল বিপ্লব। তার ফলে চিরাচরিত আগে যে দেখতাম যে 60-এর দশক 90-এর দশক পর্যন্তও বলতে পারি যে দেওয়াল লিখনকে নিয়ে দুই দলের মধ্যে বাকবিতণ্ডা, মারপিট, রক্তক্ষয়, দেওয়াল দখলকে নিয়ে শুধু নয়, তাদের মধ্যে অফিস গড়া নিয়ে এবং পার্টি অফিস গড়া নিয়ে। তাই আমি প্রথমেই যেটা গুরুত্ব দিচ্ছি একদম হচ্ছে যাকে বলে গ্রাসরুট লেভেল, মানে তৃণমূল পর্যায়ে, তৃণমূল পার্টি বলছে না, তৃণমূল পর্যায়ে গ্রামীণ স্তরের যে রাজনীতি, সেই রাজনীতির হাল হকিকত নিয়ে যে পরিবর্তনটা একটা সবচেয়ে বড় বাঙালির মনস্তত্ত্বে কাজ করে, সেটা হচ্ছে একটা শাসককে দীর্ঘসূত্রিতার মধ্যে রেখে দেওয়া, অর্থাৎ খুব ফ্রিকোয়েন্ট 5 বছর পর চেঞ্জেবল ভ্যারিয়েবল যেটা বলা হয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের অন্তত স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে নির্বাচনী সংসদীয় রাজনীতিতে সেটা আমরা দেখি না, ইতিহাস তাই বলে। সেখানে আমরা দেখেছি কংগ্রেসের একটা সুদীর্ঘ পর্যায়, তারপরে বামপন্থীদের দেখেছি 35 বছরের সুদীর্ঘ পর্যায়, এবং এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের 15 বছরের সুদীর্ঘ পর্যায়। সেখানে দাঁড়িয়ে বলা যায় যে এই যে একটা পরিবর্তন আসার পরে তাকে অনেকটা পর্যায় পর্যন্ত সেটাকে স্থিত করে রাখা সরকারকে, এবং খুব তাড়াতাড়ি পরের 5 বছরই তাকে উল্টে নতুন এক শাসককে নিয়ে আসা, এই মনস্তত্ত্ব বাঙালি মনস্তত্ত্বের সঙ্গে বলা যায় স্বাধীনতা উত্তর পর্বে খাপ খায় না। এটা কিন্তু ভারতীয় অন্যান্য রাজনৈতিক সংস্কৃতি থেকে একটু আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে কতগুলো বিষয় এখানে জড়িয়ে যায়। মনে করুন যে খুব বলা যায় যে মাটির সঙ্গে লেগে থাকা যে ছোট ছোট বুথ পর্যায়ের বিভিন্ন রকমের থাকা যে পার্টি অফিসগুলি, সেই পার্টি অফিসগুলো হয়ে থাকে বিডিও অফিস এবং পার্টি অফিস, অর্থাৎ একদিকে প্রশাসনিক অফিস, একদিকে হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অফিস। এই দুটোর মধ্যে খুব সম্পর্ক নিবিড় স্থাপন হয়। একই সঙ্গে লোকাল লেভেলে প্রশাসনিক, রাজনৈতিক, প্রশাসনিক ক্ষেত্রে এই যে সংযোগ একসঙ্গে জুড়ে যায়, তাদের প্রতিদিনের যে মানুষগুলো তাদের রুটি রুজির জন্য যারা দৈনন্দিন সংগ্রাম করে, তাদের চাওয়া পাওয়াগুলো, অর্থাৎ এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পৌঁছেছে যেখানে ওই যে তৃণমূল স্তরে পার্টি অফিসগুলো, বিডিও অফিসগুলো তাদের প্রতিদিনের
যে বলা হয় যে বেঁচে থাকার রসদ, সেই রসদ যোগান দেওয়ার একটা স্থায়ী একটা জায়গা যদি আমরা বলি। অর্থাৎ সেখানে গেলে মানুষের একটা মনস্তত্ত্ব বলে আমার সকল কিছুর সমস্যার সমাধান হতে পারে। এই যে এক নির্ভরতা, এই নির্ভরতা প্রকারান্তরে তাকে এক ধরনের একটা অলসতার দিকে ঠেলে দেয়। এই অসম্ভব পরিমাণে পার্টি কেন্দ্রিকতা তাকে কিন্তু ঠেলে দিয়েছে এক যে বলা দল সমাজের দিকে, এবং কিছু হলেই পার্টি আমাকে সব করে দেবে, এই পার্টি নির্ভরতা এবং একই সঙ্গে প্রশাসনিক দায়বদ্ধতার জায়গা থেকেও তারা মনে হয় সব কিছুই গেলে আমরা ওই প্রশাসনিক বিডিও অফিস কিংবা পার্টি অফিসে গেলে আমি সব কিছু পেয়ে যাব। এর ফলে তারা হারিয়ে যায় নিজস্ব যে কর্মক্ষমতা, নিজের স্বয়ংভরতার জায়গাগুলো। এটা হলো একটা মনস্তাত্ত্বিক দিক। এর কুফলটা কি? তার ফলে কি জনকল্যাণার্থে যে পলিসিগুলো গভর্নমেন্ট নেয়, সরকার নেয়, সেগুলো তার প্রয়োজনের থেকেও অনেকে আছে বাড়তি সেই সুযোগকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ার প্রবণতা। এই মনস্তত্ত্বই কিন্তু গ্রাসরুট লেভেলে যে পার্টি যখন ক্ষমতায় পশ্চিমবঙ্গে যে তিনি স্থলাভিষিক্ত হয়, সে কিন্তু দেখা যায় এই গ্রামীণ বাংলার সাংগঠনিক পর্যায়ে সংগঠন বুথ লেভেলে সে প্রসারণ ঘটায় এবং এক স্থায়ীকরণ হয়, যে রাজনীতিকরণ প্রশাসনিকীকরণে পরিণত হয়। অর্থাৎ একসঙ্গেই যে বলা হয় যে পলিটিক্যাল গভর্নেন্স অর্থাৎ রাজনৈতিক প্রশাসনিকতা, সেটা মিলেমিশে একাকার হয়ে যায়। মানুষ হারিয়ে ফেলে যে প্রশাসন নিরপেক্ষতা আর রাজনৈতিক প্রশাসনিকতা বা দুটোর মধ্যে এক মিলিয়ে ফেলার জন্য যে ভ্রান্তিটা গণতন্ত্রে দেখা যায়, সেটা হলো যে মানুষের ক্ষেত্রে এই গণতন্ত্র মানে যে শাসিতের সম্মতিতে শাসক চলবে, সেই জায়গাটা হারিয়ে যায়। ত্রাণবিলি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি তার জন্য বিভিন্ন দুর্নীতি সেই জায়গায় স্থান নেয়। আবার একই রকমভাবে যদি তার পরিবর্তে আবার বিকল্পভাবে বিরোধী গোষ্ঠী বা বিরোধী দল সেই জায়গাটা স্থলাভিষিক্ত হতে চায়, সেই স্থলাভিষিক্ত হতে চাওয়ার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় তাদের সেই পরিমাণভাবেই ওই যে সংগঠন প্রসারণের ক্ষেত্রেও এক বিপুল পরিমাণের বাধাকে টপকানোর জায়গা চলে আসে। অর্থাৎ একই সঙ্গে তার সাংগঠনিক ক্ষমতা বিস্তারের জন্য প্রয়োজন হয়ে পড়ে ওই জায়গাটার কঠিন কঠোর অবস্থানকে যে ভেঙে গুড়িয়ে দেওয়া, এবং তার জন্য দেখা যায় পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার পরিমাণ এত বাড়ে বা এত পরিমাণে রয়ে গেছে, কারণ এমন এক পরিস্থিতির জন্ম দিয়েছে যেখানে দাঁড়িয়ে দেখা যায় যে এই গ্রাসরুট লেভেলে দেখা যায় যে মাটির সঙ্গে থাকা এই যে পার্টি অফিসগুলো, তাদের প্রতিদিনের যেটা আমি বলছিলাম যে জীবন দিতে পারে জীবন নিতে পারে, এই যে জীবন দেওয়া নেওয়ার ক্ষেত্রে এক অনুঘটকের কাজ করে, এবং এই যে স্মারকগুলোই পার্টি অফিসগুলোই কিন্তু যে অজস্রভাবে ছড়িয়ে থাকা যে গ্রামীণ ভোট ব্যাংক, সেগুলোকে নিয়ন্তা হিসাবে কাজ করে। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা যায় যে পরিবর্তন মুখীনতার ক্ষেত্রে কতটা দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে দেখা যায় একাধারে মমতা ব্যানার্জির ক্যারিজমেটিক লিডারশিপ, সেই জায়গাটায় একটা বিকল্প আলাদা লিডারশিপের জায়গায় এখনও অনেকটা যে ঘাটতি রয়ে গেছে বিরোধীদের ক্ষেত্রে। আবার তার এই 15 বছর থাকার ফলে ওই যে যেটা বললাম যে বিভিন্ন ছোট ছোট পকেটগুলোয় ভৌগোলিকগতভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, অর্থাৎ কাকদ্বীপ থেকে শুরু করে আমার ওদিকে বীরভূম জঙ্গলমহল এবং ওদিকে আমি বলছি একদম উত্তরবঙ্গ, সেই পুরো জায়গাটাই রাজনৈতিক ভূগোলকে কেন্দ্র করে এক স্বার্থের সমন্বয় তৈরি হয়েছে। অর্থাৎ যে স্বার্থের সমন্বয় মানুষকে এক রাজনৈতিক পরিচিতির বদলে
তাকে বেঁচে থাকার পরিচিতিটাকে এই ভোট রাজনীতির সঙ্গে গুলিয়ে দেওয়া হয়েছে। তাই বিরোধী দল হিসাবে পরিবর্তনমুখীনতার জায়গাটাই সেই দুর্ভেদ্য যে জায়গা, গ্রামীণ যে বাংলার ভোট ব্যাংক, সেটাই কিন্তু বলা যায় যে অনেক ক্ষেত্রেই জাতপাত, ধর্ম, আত্মপরিচিতির রাজনীতির এক আধারে পরিণত হয়েছে। তাই নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আজ রাজনৈতিক দলগুলোকে সেগুলোর ওপরে নির্ভর করতে হচ্ছে। অর্থাৎ সেই চ্যালেঞ্জটা রাজনৈতিক দলগুলো কিন্তু সেই যে আমি বলছি যে হাইপার লোকাল পলিটিক্স, অর্থাৎ সেই ছোট ছোট পকেটে বিভাজিত হয়ে যাওয়া আত্মপরিচিতির রাজনীতির ওপরে তাদের সঙ্গে এক প্রকার রফা করতে হচ্ছে। এই রফার ফলে কিন্তু আখেরে দেশের সার্বিক যে আমাদের যে যে রাজনৈতিক এক প্রসারণ বলি বা সচলতা বলি, সেটা এখানে ঘাটতি হচ্ছে এবং আমরা ক্রমশ প্রাদেশিকতার দিকে আমরা চলে যাচ্ছি এবং সংকীর্ণ প্রাদেশিকতা, প্রাদেশিক রাজনীতি আমাদেরকে গ্রাস করছে এবং একই রকমভাবে এই অসম্ভব নির্ভরতা আমাদেরকে সরকারের ওপর নির্ভরতা, দলীয় রাজনীতির ওই পার্টি অফিসগুলোর ওপর নির্ভরতা আমাদেরকে একটি ডোল পলিটিক্স, অর্থাৎ আমাদের যেটা আমরা উদ্বাস্তু আগমনের ফলে বাংলায় দেখেছিলাম, সেই যে ডোল ব্যবস্থা, সেই নির্ভরতার ব্যবস্থার ওপর দাঁড়িয়ে অত্যাধিক পরিমাণে সরকার বা পার্টি নির্ভর এক ধরনের জনজাতির জন্ম দিচ্ছে, যার গণতান্ত্রিক পরিসরে আমরা বৃহৎ আকারে বলতে পারি একটা অশনি সংকেত। অর্থাৎ এর থেকে সুরাহা পাওয়ার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন যে আমাদেরকে রাজনৈতিক দলগুলোর শুধুমাত্র ক্ষমতা অর্জনের জন্য এই সাময়িকভাবে আত্মপরিচিতির রাজনীতিকে ব্যবহার করা, সেই জায়গা থেকে বিরত তারা থাকবেন না, এটাই এই মুহূর্তে বলা যায়। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে দুটো সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক শিবির বা প্রধান বিরোধী দল বিজেপি আঞ্চলিক পর্যায়ে তাদের কি সেই আমাদেরই লোক এরকম রাজনৈতিক নেতাদের কি উপস্থাপন করে সেই গ্রাসরুট পর্যায় পর্যন্ত সেই রাজনৈতিক প্রশাসনিকরণের বৃত্তটাকে ভেঙে নতুন বৃত্তের কি নির্মাণ করতে পারবে? আবার শাসক তৃণমূলের ক্ষেত্রেও আবার সেই লড়াইটা জিয়ে থাকবে যে এই গ্রাম বাংলায় তাদের যে প্রসারণ, সেই প্রসারণকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে যেটা বলা হয় যে প্রধান ভোট বাক্স হিসাবে আমরা দেখতে পেয়েছি সংখ্যালঘু সম্প্রদায় এবং যে মহিলা সম্প্রদায়ের এর যে বিপুল পরিমাণে জন অংশগ্রহণ এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোট হয় আর ভোট করানো হয়। এই ভোট করানো হয়টা যেটা বাংলা ছাড়া এই মুহূর্তে পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের অন্যান্য প্রান্তের সঙ্গে কিন্তু মিলবে না। এই যে নতুন এক জায়গা ভোট হয় এবং ভোট করানো হয়, এই বৃত্তটাকে এই চিরাচরিত যেটা পরম্পরায় চলে এসছে, সেই জায়গাটাকে কি এই যে চলে আসা যে নতুনভাবে এসআইআর পরবর্তী এই বছরের ভোটদান কেন্দ্রে ভোট নেওয়ার ক্ষেত্রে একটা কি নতুন সংযোজন দেখা দিতে পারে? এটাই এই চ্যালেঞ্জটা আমাদের ক্ষেত্রে দেখবার বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত কাল বা পরশু থেকে আমরা দেখব যে মাঠে ময়দানে নির্বাচনী লড়াই শুরু হয়ে গেছে। আমার পরবর্তী ভিডিওতে থাকবে তার পরবর্তী মনস্তত্ত্বের লড়াই। আপাতত এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের ঠিক ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি এটাকে, অর্থাৎ একটি প্রসারণ চিন্তনের একটি বিকল্প ক্ষেত্র হিসাবে আমি এটা উপস্থাপন করলাম। আপনাদের ভালো লাগলে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব একটা আলাদা ধরনের সমীক্ষা, আলাদা ধরনের একটা প্রেক্ষাপণ, আমি প্রেক্ষাপণ এই জন্য বলছি, প্রেক্ষাপটকে ভিত্তি করে একটা বিশ্লেষণের নতুন জায়গাকে তুলে ধরার, এবং হতে পারে এই ধরনের আস্বাদন হয়তো অন্যান্যদের সঙ্গে মিলবে না, খুব কম লোকই হয়তো এটাকে প্রথমে গ্রহণীয়তার জায়গায় থাকবে। তবু একজন রাজনীতির বা রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসাবে নতুন ধরনের চিন্তা ভাবনাকে আগামী দিনের গবেষকদের কাছে, তরুণ প্রজন্মের কাছে উস্কে দেওয়ার জন্যই এই ভিডিওর অবতারণা। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে। নমস্কার।